আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। গল্পটা এমন একজন মানুষের যে কথা বলতে পারে না। সময়টা অনেক আগের, যখন পৃথিবীতে ডাইনোসর বিচরণ করত। স্পেয়ার নামের একজন গুহা মানব সেই সময় কুমিরের সাথে লড়াই করে জীবিকার জন্য নদীতে মাছ ধরত। মাছ নিয়ে বাড়ি ফেরার সময় বিভিন্ন প্রজাতির ডাইনোসরের হামলা তো আছেই। একদিন নিজে বেঁচে ফিরলেও তার বসবাসের গুহার দিকে একটি ডাইনোসরের পায়ের ছাপ দেখে স্পেয়ার ঘাবড়ে যায়, কারণ তার স্ত্রী এবং ছেলেমেয়ের জীবন হুমকিতে। মাছ ফেলে দিয়ে তাড়াহুড়ো করে ঘরে ফিরেও স্পেয়ার সেদিন তার স্ত্রী সন্তানের জন্য কিছুই করতে পারেনি। নিজের চোখের সামনে স্ত্রী এবং দুই সন্তানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাইনোসরের খাবার হতে দেখেছে স্পেয়ার। পরিবারকে বাঁচানোর চেষ্টায় মাছ ধরার বল্লমের হামলা বিশাল দেহের ডাইনোসরের কাছে যেন মশার কামড়। তাই ব্যর্থ স্পেয়ার বসবাসের গুহায় ফিরে স্ত্রী এবং ছেলেমেয়ের স্মৃতি মনে করে নিজেকে ধিক্কার জানায়। কিছুক্ষণ পরে ব্যর্থতার দায় মাথায় নিয়ে আত্মহত্যা করার জন্য একটি পাহাড়ে উঠে বসে, কিন্তু পাহাড় থেকে লাফ দেওয়ার মতো দুঃসাহস স্পেয়ারের হয়ে ওঠেনি। পাহাড়ের চূড়ায় বসেই সারা রাত পার হয়। পরের দিন সকালে নতুন সূর্যটা যেন দূর থেকে পরিবারের হয়ে স্পেয়ারকে তাদের হত্যার প্রতিশোধ নিতে বলছে। ফলে প্রতিশোধের মন স্থির করে স্পেয়ার মাছ শিকার করছিল। ঠিক এমন সময় একটি টিরেক্স প্রজাতির ডাইনোসর একই স্থানে মাছ শিকার করতে আসে। স্পেয়ার মাছ ধরার বল্লম নিয়ে সুযোগ বুঝে হামলা করার অপেক্ষায়, কিন্তু হামলার আগ মুহূর্তে দেখতে পায় টিরেক্স ডাইনোসরটার দুইটা বাচ্চা ডাইনোসর আছে, একেবারে স্পেয়ারের সন্তানদের মতোই ছোট। তাই নিজের সন্তানদের কথা ভেবে স্পেয়ার আর হামলা করতে পারেনি। তবে স্পেয়ার না পারলেও দুইটা লাল ডাইনোসর এসে ঠিকই হামলা করে বসে। এই দুইটা কিন্তু সেই ডাইনোসর যারা স্পেয়ারের স্ত্রী এবং সন্তানদের খেয়েছিল। চিনে ফেলায় দেরি না করে স্পেয়ার একটা ডাইনোসরের নাকে বল্লম ছুঁড়ে মারে, তারপর পাথর দিয়ে সেই ডাইনোসরটার একটা পা ভেঙে দেয়। আর টিরেক্স মা ডাইনোসরটা অপর লাল ডাইনোসরের নাক কামড়ে ছিঁড়ে ফেলে। স্পেয়ার আর লাল ডাইনোসরের লড়াই চলার সময় মা ডাইনোসর আর তার বাচ্চা দুটো দেখছিল স্পেয়ার তাদের জন্য কত কষ্ট করছে। স্পেয়ারের আঘাতে লাল ডাইনোসরটা ব্যথায় সজোরে চিৎকার করে। তখন মাছ ধরা বল্লমটা ডাইনোসরের বুক থেকে পিঠের এসপার উসপার করে ফেলে। লাল ডাইনোসর দুটো মারা যাবার পরে টিরেক্স বাচ্চা ডাইনোসর দুইটা স্পেয়ারের সাথে দুষ্টামি শুরু করে। এই বাচ্চা ডাইনোসর দুটোর মায়ের নাম ফ্যাং। তো বাচ্চা ডাইনোসর আর স্পেয়ারের ফাইজলামের মধ্যে আরো একটা বড় লাল ডাইনোসর এসে হাজির। এই বড় ডাইনোসরটা হচ্ছে একটু আগে মারা যাওয়া ছোট লাল ডাইনোসর দুটোর মা। সন্তানের চিৎকার শুনেই ও এদিকে ছুটে এসেছে। বড় লাল ডাইনোসরটা আসামাত্রই ফ্যাংকে লেজের বাড়ি দিয়ে ছুরি ফেলে। তারপর স্পেয়ারকেও বাচ্চাদের থেকে আলাদা করে বাচ্চা দুটোকে এক কামড়ে খেয়ে ফেলে। স্পেয়ার এবং ফ্যাং দুজনে বদলা নেবার জন্য বড় লাল ডাইনোসরটাকে মারার ব্যাপক চেষ্টা করে, কিন্তু এই ডাইনোসরটা আকারে খুব বেশি বড় ছিল। টিরেক্স ডাইনোসর ফ্যাং এটার কাছে খুব ছোট। বড় ডাইনোসরটার পাশে ফ্যাংকে দেখে মনে হচ্ছিল যেন মানুষের পাশে তেলাপোকা। জীবনের ঝুঁকি নিয়ে দুজনে আলাদা অ্যাটাক করার পরও খুব একটা সুবিধা করতে পারেনি। তাই স্পেয়ার এবারে ফ্যাংয়ের সাথে যৌথ হামলা করে। হামলার এক পর্যায়ে স্পেয়ার ফ্যাংয়ের পিঠে চড়ে বড় ডাইনোসরের পিঠে উঠে মাথার ভেতর বল্লম ঢুকিয়ে দেয়। ফলে ব্রেনের রক্তক্ষরণ হয়ে লাল ডাইনোসরটা মারা যায়। তারপর ফ্যাং তার বাচ্চাদের স্মৃতি মনে করে বসে পড়ে, আর স্পেয়ার ওইখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর দেখা যায় ফ্যাং স্পেয়ারের পিছু নিয়েছে। অবশ্য স্পেয়ার ফ্যাংকে ফিরে যেতে বললেও নাছোড়বান্দা ফ্যাং যাবে না, বরং সে স্পেয়ারের পাশেই থাকবে। তাই স্পেয়ারও ফ্যাংকে ঝামেলা মনে না করে সুবিধা হিসেবে কাজে খাটানোর সিদ্ধান্ত নেয়। ফ্যাংকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়ে খুশি হওয়া স্পেয়ারের খুশিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। স্পেয়ার খাবারের জন্য শিকার করতে গেলে পাশে থাকা ফ্যাং আগ বাড়িয়ে স্পেয়ারের শিকার নিজে খেয়ে ফেলে। পেটেও তো ক্ষুধা, কি আর করার। বাধ্য হয়ে স্পেয়ার আবার শিকার করার ছক কষে। তবে ভাগ্যে না থাকলে যা হয় আর কি। স্পেয়ার শিকার করে ঠিকই, কিন্তু খাবারটা ডাইনোসর ফ্যাংয়ের পেটেই চালান হয়। হোক সেটা কোনো জীবন্ত পশু অথবা গাছের ফল। বেচারা স্পেয়ারের হাঁকতে বসে শান্তি নেই। ডাইনোসর ফ্যাং সেখানে উপস্থিত। পেটে ক্ষুধা নিয়ে স্পেয়ার রাতে একটি গুহায় আশ্রয় নেয়। শান্তি মতো একটু ঘুমাবে সেই উপায়টাও নেই। ফ্যাংয়ের নাক ডাকার শব্দে কার ঘুম কে ঘুমায়। পরের দিন সকাল, ফ্যাং আবারও শিকার করতে বাধা দেয়। তাই স্পেয়ার রাগে গর্জন করে ফ্যাংকে চলে যেতে বলে। তারপর একা একা একটা হরিণ শিকার করার অপেক্ষা করে, কিন্তু তার আগেই ফ্যাং এসে সেই হরিণেও কামড় বসায়। ফলে হরিণের গোশতের ভাগ নিয়ে স্পেয়ার এবং ফ্যাংয়ের মধ্যে লড়াই শুরু হয়। দুজনের লড়াই চলার সময় ব্যাপক বৃষ্টি পড়ে। লড়াইয়ের এক ফাঁকে ফ্যাং স্পেয়ারের মাছ ধরার বল্লম ভেঙে ফেলে, কিন্তু এতেও দুজনের লড়াই থেমে থাকেনি। তবে কিছুক্ষণ পরে জঙ্গলের মধ্যে অনেকগুলো সাপের ফিসফিস শব্দ শুনে দুজনেই পিছু হটে, কিন্তু এতক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। বৃষ্টির পানি প্লাস বন্যার পানি এক হয়ে সবগুলো সাপকে ভাসিয়ে স্পেয়ার আর ফ্যাংয়ের দিকে নিয়ে আসে। সাপের পরিমাণ সংখ্যায় এত বেশি ছিল যে সাপ আর পানিতে পুরো সমানে সমান। এক কথায় পানির অভাব থাকলেও সাপ আর সাপের কামড়ের মোটেও অভাব নেই। এর মধ্যে আবার এক বিরাট অ্যানাকন্ডা এসে হাজির। দুই পক্ষের কামড়াকামড়িতে সময় পার হতে হতে একসময় ঝর্ণার মতো পাহাড়ের উপর থেকে নিচে পড়ার পালা। তাই ফ্যাং আর সময় নষ্ট না করে অ্যানাকন্ডা মামার বডি থেকে মাথা আলাদা করে ফেলে। তারপর স্পেয়ার আর ফ্যাং দুজনে সাপের দুই
পাশ ধরে পাথরের সাথে ঝুলে পড়ে, কিন্তু শেষমেশ হাত থেকে সাপ ছুটে স্পিয়ার পাথরের সাথে বাড়ি লেগে নিচে আছড়ে পড়ে, আর ফ্যাং নিরাপদ ল্যান্ডিং করে। এক পর্যায়ে রক্তাক্ত স্পিয়ারকে ফ্যাং মুখে করে পানি থেকে তুলে এনে তার মাছ ধরার বল্লমের ভাঙা অংশটা খুঁজে দিয়ে সান্ত্বনা দেয়, মানে যা হবার তা হয়েছে, এখন আর মাইন্ড করিস না ভাই, বল্লম নিয়ে সুখে থাক। রাগ, অভিমান, সান্ত্বনা সব মিলিয়ে অবশেষে স্পিয়ার এবং ফ্যাং এর মধ্যে ফাইনালি বন্ধুত্বটা গভীর হয়। তারপর থেকে স্পিয়ার আর ফ্যাং একসাথে শিকার করে শুকুরের বারবিকিউ দিয়ে পার্টি করে, একে অন্যের বিপদেও সাহায্য করে, আর এখান থেকেই স্পিয়ার এবং ফ্যাং এর যৌথ অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। সামনে স্পিয়ার এবং ফ্যাং এর জন্য পদে পদে বিপদ অপেক্ষা করছে। আপনারা এতক্ষণ প্রাইমাল কার্টুন সিরিজের সিজন 1 থেকে এপিসোড 1 এবং 2 দেখলেন। এরপর ফ্যাং আর স্পিয়ারের কি হবে তা জানতে হলে দেখতে হবে এপিসোড 3। তাই এপিসোড 3 দেখতে চাইলে ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা প্রশ্ন করি, যদি ফ্যাং আপনার পোষা ডাইনোসর হতো তাহলে আপনি ফ্যাংকে কি নামে ডাকতেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। চারিদিকে প্রচুর ঠান্ডা পড়েছে, যতদূর চোখ যায় সাদা বরফে ঢাকা। এই ঠান্ডার মধ্যেই একটি হাতির পাল ছুটে চলছিল। হাতিগুলোর মধ্যে একজন বাদে সবাই তাগড়া জওয়ান। বৃদ্ধ রোগা হাতিটা সবার সাথে তাল মিলিয়ে চলতে না পারায় একসময় দল থেকে পিছিয়ে পড়ে। বুড়ো এই হাতিটার একটা দাঁত নেই, আর একটা দাঁত আছে তাও ক্ষতিগ্রস্ত। বাকি হাতিগুলো তাকে ফেলে এত দূরে চলে গেছে যে পেছন থেকে তার ডাকাডাকির শব্দ অন্য হাতিগুলো শুনতেই পায়নি। তবে হাতিরা না শুনলেও স্পিয়ার আর ফ্যাং ঠিকই শুনেছে, তাই ডাকে সাড়া দিতে হাতির উপর দুজনেই চড়া হয়। ফ্যাং হাতির গলায় কামড়ে ধরে আর স্পিয়ার বল্লম দিয়ে হামলা করে। এক পর্যায়ে পাথর দিয়ে হাতির মাথায় এবং চোখে আঘাত করে বৃদ্ধ হাতিটাকে মেরে ফেলে। হাতিটা মারা যাবার পরে হাতির জন্য স্পিয়ারের মন কিছুটা খারাপ হয়, কিন্তু কেয়ার করার, পেটের দায়ে না চাইতেও অনেক কিছুই করতে হয়। মৃত হাতির চামড়া দিয়ে স্পিয়ার নিজের জন্য এবং ফ্যাং এর জন্য শীতের পোশাক বানিয়ে দেয়। পোশাকটা স্পিয়ারের পছন্দ হলেও ফ্যাং এর মোটেও পছন্দ হয়নি। ফ্যাং এর পছন্দ শুধু হাতির গোশত। পেট ভরে খাবার পরে কিছু গোশত সংগ্রহ করার উদ্দেশ্যে হাতির হাড্ডি দিয়ে একটা বাহন বানিয়ে দুজনে গোশত জমা করে। গোশত টেনে নেওয়ার জন্য স্পিয়ার হাতির ভাঙা দাঁতটা বাহনের সামনে বেঁধে দেয়, কিন্তু ফ্যাং টানাটানির ঝামেলা করবে না, তাই বাধ্য হয়ে স্পিয়ারকেই গোশতের বাহন টানতে হয়। মোটামুটি কিছু দূর টানার পরে স্পিয়ার ক্লান্ত হয়ে বসে পড়ে। আবহাওয়ার অবস্থা এমন, মনে হয় বাইরের থেকে ফ্রিজের ভেতর ঠান্ডা একটু কম লাগবে, তাই ঠান্ডা থেকে বাঁচার জন্য স্পিয়ার এবং ফ্যাং একটি গুহায় আশ্রয় নেয়। আর এদিকে বৃদ্ধ হাতিটার খোঁজ করতে করতে জোয়ান হাতিগুলো পিছনে ফিরে আসে। হাতিদের সর্দার দেখতে পায় বুড়ো হাতিটার দাঁত নেই, অর্থাৎ হাতিটাকে নেকড়ে বা কোনো জন্তু জানোয়ার হত্যা করেনি। যে হত্যা করেছে সে দাঁত নিয়ে গেছে, তাছাড়া পাশেই টেনে নিয়ে যাবার দাগ লেগে আছে। অপরদিকে গুহার মধ্যে ফ্যাং হাতির গোশত খায়, আর স্পিয়ার তার ছেলের স্মৃতি মনে করে। ছেলেকে সাথে নিয়ে দুজনে একসাথে হরিণ শিকার করত। শিকার শেষে প্রাণীর জন্য তাদের দুজনেরই মায়া হতো। স্পিয়ারের স্মৃতিচারণ শেষ হবার আগেই গুহার মধ্যে ভূমিকম্প শুরু হয়, তাই জীবন রক্ষার জন্য স্পিয়ার ও ফ্যাং দুজনে গুহার বাইরে চলে আসে। বের হবার পর দেখা যায় ভূমিকম্প নয়, এটা ছিল জঙ্গলি হাতির পালের হামলা। স্পিয়ার এবং ফ্যাং এর সাথে জঙ্গলি হাতিগুলোর লড়াই শুরু হয়। একসাথে এতগুলো জঙ্গলি হাতির অ্যাটাক স্পিয়ারকে কোণঠাসা করে ফেলে। এদিকে ফ্যাং মোটামুটি এগিয়ে থাকলেও হাতির সর্দার ফ্যাংকে তাদের উপর তুলে নেয়, আর পাশ থেকে অন্য একটি হাতি এসে ফ্যাংকে চেপে ধরে। ফলে ফ্যাং শুধু খামচি দেয়া ছাড়া আর কিছুই করতে পারে না। ঠিক এমন সময় স্পিয়ার মৃত হাতির দাঁত নিয়ে হামলা করার উদ্দেশ্যে চিৎকার করে ওঠে। স্পিয়ারের হাতে মৃত হাতিটার দাঁত দেখে ঝামেলা করার বদলে সবাইকে অবাক করে দিয়ে হাতিগুলো চুপচাপ দাঁড়িয়ে পড়ে। তাই স্পিয়ার হাতির দাঁতটা উপরে তুলে ধরে, আর হাতির পাল মৃত হাতির দাঁতটা সাথে নিয়ে চলে যায়। আসলে হাতিগুলো লড়াই করতে নয়, মারা যাওয়া হাতিটার দাঁত উদ্ধার করতেই স্পিয়ারের কাছে গিয়েছিল, কারণ হাতিদের মাঝে একটা রীতি প্রচলিত আছে, তারা মৃত হাতির দাঁত অথবা হাড় সংগ্রহ করে সমাধি বানায় এবং পূর্বে মারা যাওয়া সকল মৃত হাতির সম্মানে কিছুক্ষণ হেলে তুলে নিরাপত্তা পালন করে। তারপর সর্বশেষ মারা যাওয়া হাতির দাঁত অথবা হাড় স্পর্শ করে ফিরে আসে। তো যাই হোক, হাতির ঝামেলা থেকে মুক্ত হলেও বিপদ যেন তাদের পিছু ছাড়ছে না। এবার এক ঝাঁক লাল ছোট প্রজাতির ডাইনোসর স্পিয়ার এবং ফ্যাংকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। শত শত ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য পাশের একটি গম খেতে ঢুকেও কোনো লাভ হয়নি, কিন্তু সন্ধ্যা হওয়াতে আচমকা সব ডাইনোসর পালিয়ে যায়। সন্ধ্যার আকাশে লাল রক্তবর্ণ চাঁদ প্লাস ডাইনোসর গুলোর পালিয়ে যাওয়া স্পিয়ার এবং ফ্যাংকে চিন্তায় ফেলে দিয়েছে। চারিদিকে স্তব্ধ নীরবতা। এর মধ্যেই আড়াল থেকে কয়েক জোড়া চোখ তাদের উপর নজর রাখছে। পরিস্থিতি বোঝার আগে দূরে একটি হনুমানকে দেখা যায় শুকর শিকার করে নিয়ে আসছে, কিন্তু হনুমানটাও যেন কিছু একটার ভয়ে আতঙ্কিত। বেশি তাড়াহুড়া করতে যাওয়ায় উষ্টা খেয়ে পড়ে হনুমানের একটা পা ভেঙে গেছে। ভয়ের মাত্রা আরো একটু বেড়ে যায়। ভাঙা পা নিয়ে হনুমানটা সাহায্যের জন্য চিৎকার করে। তখন আড়াল থেকে নজর রাখা অন্য একটি হনুমান সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু চোখের পলকেই কে যেন হনুমানটাকে তুলে নিয়ে যায়। বাকি হনুমানরা নিরাপদ দূর থেকে এই দৃশ্য দেখে শুধুমাত্র আফসোস ছাড়া আর কিছুই করতে পারছে না। ভাঙা পা নিয়ে বেঁচে থাকার আর্তনাদ করতে দেখে স্পিয়ার হনুমানটাকে কাঁধে তুলে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়। ঠিক তখনই বাদুরের মতো দেখতে সবুজ চোখ বিশিষ্ট একটি প্রাণী এসে স্পিয়ারকে আঘাত করে। লাল রঙের এই
এই প্রাণীটা সাইজে এত বড়, চাইলে অনায়াসেই স্পেয়ারকে তুলে নিয়ে যেতে পারবে। তাই ফ্যাং টাইম মতো এসে বাদুরের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে, আর স্পেয়ার তার বল্লম দিয়ে ঝটপট কয়েকটা বাদুরকে সাইজ করে ফেলে। স্পেয়ার ভেবেছিল ঝামেলাটা হয়তো এখানেই শেষ হবে, কিন্তু স্পেয়ার কল্পনাও করতে পারেনি তার জন্য সামনে কয়েক হাজার বাদুর অপেক্ষা করছে। বাদুরগুলো এসে ফ্যাংকে তুলে নিয়ে যেতে চায়। স্পেয়ার অবশ্য এই যাত্রায় ফ্যাংকে বাঁচিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পরেই অন্য একটি বাদুর এসে স্পেয়ারকে তুলে পাথরের সাথে বাড়ি দিয়ে অজ্ঞান করে নিয়ে আসে। তাই ফ্যাং স্পেয়ারকে বাঁচানোর জন্য পিছনে ছুটতে থাকে। এদিকে একটি হনুমান মাটিতে পড়ে থাকা স্পেয়ারের বল্লম দেখে চিন্তায় পড়ে গেছে। আরে বাপরে, এই মালটা আবার কি? স্পেয়ারকে ফলো করে ফ্যাং একটি পাহাড়ের নিচে চলে আসে, কিন্তু শত চেষ্টা করেও ফ্যাং পাহাড় বেয়ে উপরে উঠতে পারেনি। ফ্যাং এর শরীরের বাড়তি ওজন তাকে বারবার নিচের দিকে গড়িয়ে নামায়। এমন সময় দুইটা বাদুর দেখে ফ্যাং দারুণ বুদ্ধি করে ফেলে। বাদুরগুলোকে শুনিয়ে চিৎকার করে ফ্যাং মারা যাওয়ার ভং ধরে শুয়ে পড়ে, আর বাদুর দুইটা বোকার মতো মৃত ভেবে ফ্যাংকে উড়িয়ে পাহাড়ের ভেতর নিয়ে আসে। কিছুক্ষণ পরে ফ্যাং উঠে দেখতে পায় আশেপাশে অনেকগুলো মাকড়সার জাল, আর প্রত্যেকটা জালের মধ্যে একটি করে পশু প্রাণী বাঁধা আছে। এমন সময় একটি বিশাল আকারের মাকড়সা এসে ফ্যাংকে জাল দিয়ে অ্যাটাক করে। তাই ফ্যাং আর মাকড়সার মধ্যে লড়াই শুরু হয়। মাকড়সার সাথে লড়াই করার সময় ফ্যাং একটি জালের মধ্যে স্পেয়ারের ঘ্রাণ পায়। তাই ফ্যাং মাকড়সার একটি ঠ্যাঙে কামড় দিয়ে স্পেয়ারকেও মুক্ত করতে চলে আসে। একদিকে স্পেয়ার জাল মুক্ত হয়, আরেকদিকে মাকড়সা ফ্যাংকে কাপড় দেওয়ার মতো ভালো করে ওয়াশ করে জাল দিয়ে আয়রন করা কাপড়ের মতো সুন্দর করে প্যাকেট করে ফেলে। ঠিক এমন সময় স্পেয়ার পাথর দিয়ে মৃত একটা ডাইনোসরের শিং ভেঙে আনে, তারপর সোজা মাকড়সার মাথার মধ্যে শিংটা ভরে দেয়। বিশ্বাস করেন, মাকড়সাটা দেখতে এমনিতেই ভয়ঙ্কর, তার মধ্যে স্পেয়ার যে আকামটা করছে তাতে মাকড়সাটা দেখতে আরো বাজে লাগে। তো বিনা পয়সায় বস্তা পচা ডিজাইন করার পরে ফ্যাংকে মুক্ত করে বাইরে এসে দেখতে পায় দূর থেকে হাজার হাজার বাদুর এদিকেই উড়ে আসছে। তাই নিচে নামার জন্য স্পেয়ার মাকড়সার মুখ থেকে জাল এনে ফ্যাংকে টাইট করে পেঁচিয়ে নেয়। তারপর সেই জাল ধরে দুজনে পাহাড় থেকে লাফিয়ে পড়ে। এদিকে ভোরের আকাশে সূর্য উঠে গেছে। বাদুরগুলো পাহাড়ে ফিরে এসে দেখে বড় মাকড়সাটার ডেট ওভার। তাই বাদুর বাহিনী প্রতিশোধ নেওয়ার জন্য স্পেয়ার এবং ফ্যাং এর পিছু নেয়। এমন সময় গত রাতের হনুমানটা স্পেয়ারকে তার বল্লম এগিয়ে দেয়। বল্লম হাতে নিয়ে স্পেয়ার এবং ফ্যাং পালানোর সময় বাদুর বাহিনী এসে স্পেয়ারকে তুলে নেয়। বেঁচে থাকার আশায় ফ্যাং মাটিতে বসে হামলার প্রতিরোধ করে, আর স্পেয়ার উড়ন্ত অবস্থায় বাদুরগুলোকে বল্লমের খোঁচা মারে। কিন্তু এতগুলো বাদুরের সাথে লড়াই করে কতক্ষণ আর টিকে থাকা যাবে? তাই স্পেয়ার বুদ্ধি করে ফ্যাংকে গতকাল সন্ধ্যার সেই গম ক্ষেতের দিকে যেতে বলে, আর তাদেরকে ফলো করে বাদুর বাহিনীও গম খেতে চলে আসে। গম খেতে ঢোকার সাথে সাথে গতকাল সন্ধ্যার ছোট্ট লাল প্রজাতির ডাইনোসরের ঝাঁক বাদুর বাহিনীর উপর অ্যাটাক করে বসে। ফলে বাদুর ডাইনোসর ধরে কামড়ায়, আর ডাইনোসর বাদুর ধরে কামড়ায়। দুই বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ। অবস্থাটা বোঝেন, দুই দলের মধ্যে কামড়াকামড়ি লাগাই দিয়া স্পেয়ার আর ফ্যাং চম্পট। তবে ঝামেলা এখানেই শেষ নয়। স্পেয়ার এবং ফ্যাং এর জন্য আরো ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। কি আছে স্পেয়ার এবং ফ্যাং এর ভাগ্যে, তা জানতে হলে দেখতে হবে নেক্সট এপিসোড। জীবন হাতে নিয়ে বেঁচে ফেরার পর ফ্যাং এবং স্পেয়ার একটি ঝর্ণার খোঁজ পায়। ঝর্ণার আশেপাশে পরিবেশ খুব সুন্দর, এক কথায় সপরিবারে পিকনিক করার মতো স্পট। মুক্ত আবহাওয়ার মুক্ত বাতাসে এসে দুজনে হাফ ছেড়ে বাঁচে। পরিষ্কার ঝর্ণার পানির রঙিন মাছ ধরে পেট ভরে খাবার পরে স্পেয়ার গা ভাসিয়ে ডুবিয়ে সাঁতার কাটে। পানির নিচে থাকা অবস্থায় স্পেয়ার দেখতে পায় কারা যেন উপরে চলাচল করছে। চুপচাপ পানি থেকে ওঠার পরে স্পেয়ার দেখে তার সহযোদ্ধা ফ্যাং গায়েব। আশেপাশে অনেক খোঁজ করার পরও কোনো সন্ধান মেলে না। এর মধ্যে হঠাৎ কে যেন পেছন থেকে মাথায় বাড়ি দিয়ে স্পেয়ারকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পরে স্পেয়ার দেখতে পায় তাদের দুজনকে গাছের লতা দিয়ে কায়দা মতো বাইন্ধা রাখছে। এরপর বয়স্ক এক শিম্পাঞ্জি এসে গোল করে দাগ কাটে, তারপর উপরে আসনে দাঁড়িয়ে লাঠি দিয়ে মাটিতে আঘাত করে। সাথে সাথে 4-5টা শক্তিশালী শিম্পাঞ্জি একে অপরকে যেমন খুশি তেমন দোলাই শুরু করে। শিম্পাঞ্জিগুলোর মধ্যে একটা শিম্পাঞ্জি একটু বেশি তারছেড়া, বিভিন্ন ধরনের কুংফু আর কলা কৌশল ব্যবহার করে তার নিজের চেয়েও বড় সাইজের শিম্পাঞ্জিগুলোকে সেকেন্ডের মধ্যে ধরাশয়ী করে ফেলে। এরপর সেই বয়স্ক শিম্পাঞ্জি ফ্যাং এর দড়ি ঢিল দিয়ে নিচে নামায় দেয়। তারপর তার ছেঁড়া শিম্পাঞ্জিটাকে একটা থালা থেকে এক ফোঁটা ব্ল্যাক সিরাম খেতে দেয়। ব্ল্যাক সিরাম খাবার পরে মুহূর্তে শিম্পাঞ্জিটার শরীরে ব্যাপক পরিবর্তন ঘটে। হাত পা সহ ফুল বডির আকৃতি পরিবর্তন হয়ে একটা মনস্টারে পরিণত হয়, আর চোখ দুইটা গাঁজাখুরের মতো লাল। সিরামখুর শিম্পাঞ্জি প্রথমেই এক থাপ্পড়ের ফ্যাংকে ফেলে দেয়, তারপর উলটপালট করে ধোলাই করে, মাথায় তুলে আছাড় মারে এবং ফ্যাংয়ের একটা পা ভেঙে দেয়। চাহিদার তুলনায় অতিরিক্ত মার খাবার ফলে এক পর্যায়ে ফ্যাংয়ের মুখ দিয়ে রক্ত বের হয়। ফ্যাংকে মেরে ফেলবে, ঠিক এমন সময় স্পেয়ার দাঁতের কামড়ে লতা ছিঁড়ে বের হয়ে সরাসরি শিম্পাঞ্জির চোখে আঘাত করে। স্পেয়ার বুঝতে পারে যেখানে ফ্যাং শিম্পাঞ্জিটার সাথে টিকতে পারেনি সেখানে স্পেয়ার তো কিছুই না।
কিনা। তাই স্পেয়ার দেরি না করে বয়স্ক শিম্পাঞ্জিটাকে ছুঁড়ে ফেলে দেয় এবং থালা হাতে নিয়ে পেট ভরে ব্ল্যাক সিরাম খেয়ে নেয়। ফলে স্পেয়ারকে থামানোর জন্য আশেপাশে থাকা অসংখ্য বাদর ছুটে আসে, কিন্তু এতক্ষণে স্পেয়ার পুরোপুরি একটা হিউজ মনস্টারে পরিণত হয়েছে। শরীর পরিবর্তন হবার পরে প্রথমেই তার ছেঁড়া শিম্পাঞ্জিকে ধরে 2 হাত ছিঁড়ে ফেলে। শিম্পাঞ্জির চ্যাপ্টার শেষ হতে দেখেও ছোট ছোট বাদরগুলো অতিরিক্ত সাহস করে সামনে এগিয়ে আসে। তাই এবার মনস্টার স্পেয়ার যেমন খুশি তেমন থাপড়াও প্রতিযোগিতা শুরু করে। ফলে এক একটা বাদর থাপ্পড় আর ঘুষি খেয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। কেউ স্প্রিং এর মতো পেঁচিয়ে পড়ে, আবার কেউ পাথরের সাথে আঘাত লাগে। এভাবে এক এক করে বাদর সায়স্তা করার পরে বাকি বাদরগুলো ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু স্পেয়ার একজনকেও ছাড়েনি। সারা রাত ভর বাদরগুলোকে গণদোলাই করেছে। পরের দিন সকালে ব্ল্যাক সিরামের প্রতিক্রিয়া শেষ হবার পরে জ্ঞান ফিরে স্পেয়ার দেখতে পায় তার পুরো শরীর লাল রক্তে ভেজা, আর আশেপাশে শিম্পাঞ্জি এবং বাদরের ছিন্ন ভিন্ন দেহ। স্পেয়ার ফ্যাং এর কাছে গিয়ে অনেক ডাকাডাকি করে, কিন্তু ফ্যাং কোনো রেসপন্স করে না। ফ্যাংকে হারানোর শোকে স্পেয়ার কান্নায় ভেঙে পড়ে। মন খারাপ করে স্পেয়ার চলে আসবে, ঠিক এমন সময় আচমকা ফ্যাং কাশি দিয়ে ওঠে। সাথে সাথে স্পেয়ার বাদরদের সংগ্রহ করা পানি এনে ফ্যাংকে খাওয়ায় এবং কিছু পানি মাটিতে মিক্স করে কাদা বানিয়ে ফ্যাংয়ের শরীরের ক্ষতস্থান ঢেকে দেয়। এর মধ্যে বাদরের ছিন্ন ভিন্ন দেহ খাওয়ার জন্য কয়েক জোড়া শকুন চলে আসে। সময় যত গড়ায় শকুনের আনাগোনা তত বাড়ে। এক পর্যায়ে খাবার সংকটে শকুনগুলো নিজেদের মধ্যে ঝগড়া বাঁধায় এবং আহত ফ্যাংকে খাওয়ার টার্গেট করে। স্পেয়ার বিষয়টা স্পষ্ট বুঝতে পারে, যদি কয়েক ঘন্টা ফ্যাং এখানে পড়ে থাকে তাহলে নিশ্চিত শকুনের খাবার হবে। তাই স্পেয়ার ফ্যাংকে জাগানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয়নি, কারণ ফ্যাংয়ের শরীর এত দুর্বল যে চোখ মেলে তাকানো সম্ভব না। ফলে স্পেয়ার বাদরদের সংগ্রহ করা বাঁশ আর গাছের লতাপাতা ব্যবহার করে ফ্যাংকে টেনে নেওয়ার জন্য স্ট্রেচার এবং আত্মরক্ষার জন্য নতুন একটা বল্লম বানিয়ে ফেলে। অনেক ধাক্কাধাক্কি করে ফ্যাংকে স্ট্রেচারে তুলে টানতে টানতে শকুনদের এরিয়া থেকে দূরে নিয়ে আসে, কিন্তু একটা ডাইনোসরের ওজন তো আর একেবারে কম না। অতিরিক্ত ওজন বহন করার কারণে স্পেয়ারের 2 হাতে পানি জমে ঠোয়া পড়েছে। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই ক্লান্ত স্পেয়ার রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু বিপদ যেন পিছু ছাড়ে না। সন্ধ্যার আধারের সাথে হিংস্র হায়নার দল স্পেয়ার এবং ফ্যাংকে ঘিরে ধরে। আহত ফ্যাংকে রক্ষার জন্য কাঠ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে স্পেয়ার পুরো রাত জেগে পাহারা দেয়।